আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে জানালেন মন্ত্রী। কথা কেটে পত্রিকায় প্রকাশের অভিযোগ। We are driving our car, looking the rear view mirror, putting my car in reverse gear. এই 20 বছরে আমরা রিভার্স গিয়ারে দিয়ে আমরা পিছনে দিয়ে চলে আসছি। এসএসসিতে কেউ পাশ না করা স্কুলগুলোর মান নিয়ে প্রশ্ন অভিভাবকদের। ব্যাখ্যা চাইবে বোর্ড, ঝরে পড়াকে দায়ী করছেন শিক্ষকরা। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। মাস্টাররা ওই অফিস ঘরে বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে। স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। জ্বালানি ইস্যুতে জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ। স্বাধীনতা বিরোধীদের আছে দালালির ইতিহাস, বললেন রিজভী। ওদের বাড়ি গাড়ি আছে, সেগুলো পাবলিক দিয়ে পড়াবে আর কি করবে। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পলাতক শেখ হাসিনা। ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সাথে নতুন ফোন আলাপ ট্রাইব্যুনালে দাখিল। রয়ের প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার সময়ের মতো আচরণ হতে পারবে না। এলসি জালিয়াতি করে বছরে প্রায় 1,500 কোটি ডলার পাচার, ব্যাংকিং খাতে তদারকি ও সক্ষমতা ঘাটতির ফল, বলছেন গবেষকরা। ডারউইনে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরালো টিম অস্ট্রেলিয়া। নেতে গতির ঝড় তুললেন স্টার্ক হ্যাজেলউডরা। বিকেলে প্র্যাকটিস করবে বাংলাদেশ দল। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। এমপিও শিক্ষকদের এনটিআরসিএ সংক্রান্ত বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তবে প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সাথে অভিযোগ করেন, আলোচনায় থাকা গুপ্ত কেউ কথা কেটে পত্রিকায় প্রকাশ করেছে। কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী। বলেন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার। 2017 সালে 32,000 শিক্ষকের নামে মামলা হয়েছে। সেই সব মামলা পরিষ্কার করার পরেও আবার মামলা হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে 14,300 শিক্ষকের পদায়ন হয়নি বলে জানান তিনি। এই ডিসেম্বরের মধ্যে শিক্ষক খুঁজে না পাওয়ারও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। একই সাথে শঙ্কা প্রকাশ করেন আগামী পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো করা নিয়েও। কলেজের ইউনিভার্সিটি ভিসি রয়েছেন, সেখানে মিছিল হচ্ছে। কিসের মিছিল? যে এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। হু সেড ইট? একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল। আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। চীন থেকে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। কিছুদিন আগে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন, জুলাই জাদুঘর একদিন স্কুলের শিক্ষার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা থাকবে। জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘরেও তাদের ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে। সরকারের 6 মাসের কার্যক্রম নিয়ে জাতীয় সামনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে সুচারুভাবে। কানাডা থেকে বাংলাদেশগামী ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালিতে নামা ও সেখানে 2 দিন থাকায় যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এর জন্য বিমান মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এমন হবে না। জুলাই জাদুঘরে
ফেলানির স্মৃতিচিহ্ন না রাখা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যাকাণ্ড কোনো একটা সরকারের বিষয় না। দুদিন আগেও সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে। জাদুঘরে শেখ হাসিনার দুঃশাসন ও জুলাইয়ের ঘটনা স্থান পেয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে হলে ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন, কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ভয়াবহ এই ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে। অন্যদিকে ছাত্রছাত্রী ঝরে পড়াকে কারণ হিসেবে দুষছেন শিক্ষকরা। বোর্ড কর্মকর্তারা জানান, এসব স্কুলের প্রধানদের থেকে নেওয়া হবে ব্যাখ্যা, পরবর্তীতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গ্রামের মেঠোপথের পাশে ঠায় দাঁড়ানো ছোট্ট একটি স্কুল। বন্ধ গেট দেখে বোঝার উপায় নেই শেষ কবে খোলা হয়েছিল। এই বছর এসএসসিতে স্কুলটির ১৩ শিক্ষার্থী অংশ নেয়। দুর্ভাগ্যক্রমে কেউই পাশ করতে পারেনি। এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি রাজশাহী বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান 6টি। শিক্ষক না ভালো, আবার আমার বেটিয়ে যা বলেছি বই দেখালে ইত্যাবু, তাও কিছু বলার নাই। 11 জন পরীক্ষা দিচ্ছি, 11 জন নিয়ে আপনার গণিতেই ফেল পড়েছি, তাছাড়া অন্য সব সাবজেক্টেই তো পাস আছি। আইসা আপনার মনে করেন মাস্টাররা ওই অফিস ঘরে বসবে কিছুক্ষণ একটা আড্ডা দিবে, ছেলে পেলে ওই খেলাধুলা একটু করে করবে। এসএসসিতে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে দিনাজপুর বোর্ডে এরকম স্কুলের সংখ্যা 18টি। তার মধ্যে একটি কুড়িগ্রাম সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড ছাড়া কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। মাত্র একজন শিক্ষার্থী এসএসসি দিয়েও পাশ করতে পারেনি। জেলার 4টি বিদ্যালয়ে একইভাবে ফল বিপর্যয় হয়েছে। ভুতুরে বাড়ির মতো পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই এখানে উন্নয়ন হোক। যেহেতু আমাদের স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ, এখানে এই কারণে খারাপ হয়েছে। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। ঠাকুরগাঁয়ের 5টি বিদ্যালয় রয়েছে সেই তালিকায়। তাই সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর যখন শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতেছে, তখন সেসব স্কুলে শুনশান নীরবতা। কয়েকটি স্কুল একেবারেই জনমানবহীন। সন্তানদের ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষকরা দায় এড়াতে বলছেন নানা সমস্যার কথা। আমার মেয়ে এখানে পড়ছে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের। এবার মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে 3 সাবজেক্ট। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। আর বিশেষ তো দেখতেছেন যে স্কুলের কি অবস্থা। এইরকম একটা প্রতিষ্ঠানে কোনো আর্টসের কোনো স্টুডেন্ট নেই, বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু আমাদেরকে মানে তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। এরা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টই ফেল করছে, আর্টসের সাবজেক্টগুলো রেজাল্ট ভালো এবং সব মিলে যে মানে রেজাল্টের গ্রেড এটাও আবার ভালো আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট খারাপ করছে। যশোর বোর্ডের 11টি স্কুলের কোনো পরীক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়নি। এসব বিষয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন, সেসব বিদ্যালয়ের প্রধানদের থেকে নেওয়া হবে লিখিত ব্যাখ্যা। সেই সাথে সরেজমিনে তদন্ত করার কথাও জানান। একজনও পাস করে নাই, তাদের জন্য আমরা বোর্ড থেকে একটা টিম তৈরি করব। এই টিম সশরীরে গিয়ে মানে সরেজমিনে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে জানাবো। শিক্ষক আছে, শিক্ষার্থী হাতের সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হওয়ার কারণেও ফেলের যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি, এবং এর বিষয়ে আমরা পরবর্তী তাদের কাছ থেকে যে লিখিত চেয়েছি, লিখিত জবাবের পরে আমরা ফলো আপ দেব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মুক্তিযুদ্ধের বিরোধীদের বীরত্বের নয়, শুধু দালালি করার ইতিহাস আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ পরবর্তী সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বাধীনতার পরেও সুযোগ সুবিধার আশায় ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সাথে মিশে গিয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধীরা। এর আগে বিরোধী দলের ক্রমাগত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করে মুক্তিযোদ্ধা দল। মিছিলটি সেগুনবাগিচা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। মুক্তিযুদ্ধের বিরোধীদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান জানান বিক্ষোভে অংশ নেয়ারা।
এসছে, তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলি। আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখছে, আমরা সেই জাতি। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন। জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র জনতার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। আর শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম সহ প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে বলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। এমন চাঞ্চল্যকর ফোনালাপ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। ফোনালাপটি ফরেনসিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার দায়ে এরই মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। মূলত নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকে ছাত্র জনতাকে হত্যায় সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা। অন্য কিছু করে লাভ নেই, তোরা পড়াবি আমরা পড়াবো। এবার আন্দোলন চলাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি গোপন ও চাঞ্চল্যকর ফোনালাপ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ফোনালাপটি সিআইডি থেকে ফরেনসিক করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ওরা এখন দেখছে ওদের বাড়ি ঘর আছে না, আমার বসে থাকার সময় নেই, আমাদের তো ঠেকাইতে হবে। ফোনালাপে শোনা যায় ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ একসঙ্গে বসেই শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন, এমনটা শোনা যায় কথোপকথনে। বারবার ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে তুমি আমাদের নেতাকর্মীকে বলে দাও যারা যারা এই আন্দোলনে সহিংসতা করছে বলে আমাদের কাছে নিয়ে আসে তাদের বাড়িঘর খুঁজে খুঁজে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে খুঁজে আগুন লাগিয়ে দাও। এটা শেখ হাসিনার সরাসরি নির্দেশ। র্যাব ও বিজিবির হেলিকপ্টার দিয়ে আন্দোলন ছত্রভঙ্গ করতে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, সেই তথ্য মিলে কথোপকথনে। মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম আর প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদেরকে দিয়ে রাষ্ট্র স্থাপনা পড়িয়ে দেওয়া এবং আন্দোলনকারীদের উপরে দায় চাপানো। প্রসিকিউশন বলছে তাদের এই ফোনালাপ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের একটি অকাট্য প্রমাণ, যা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জেলায় জেলায় ফোন করেছো, তুমি কি উপজেলায় উপজেলায় ফোন করেছো? প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ফোন করে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো আন্দোলন প্রতিহত করার জন্য। এইভাবে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদের উপর নির্যাতন করেছে। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় এখন পর্যন্ত 14টি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকার প্রধানের সাক্ষাতে ডিজিটাল কমার্সের গতি বাড়ানো, পেমেন্ট নিরাপত্তা ও ডিজিটাল লেনদেনের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়। ভিসার এশিয়া প্যাসিফিক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন স্টিফেন কার্পিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই কমার্স খাত ও আর্থিক অবকাঠামোতে বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন। এলসির মতো নির্ভরযোগ্য লেনদেনের মাধ্যমে হচ্ছে ডলার পাচার, ওভার আন্ডার ইনভয়েসিং, ভুয়া শিপমেন্টের মাধ্যমে করা হচ্ছে এই দুর্নীতি। বাণিজ্যের আড়ালে বছরে কী পরিমাণ অর্থ পাচার হয় তার সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতে এর পরিমাণ 1,500 কোটি ডলারের কাছাকাছি। আর এর জন্য ব্যাংকিং খাতে তদারকির অভাব, নীতিগত দুর্বলতাকেই দুষছেন তারা। সংকট মোকাবেলায় ডিজিটাল বাণিজ্য ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক চুক্তি যাচাই বাছাইয়ের দক্ষতা বাড়ানোর তাগিদ সকলের। আমদানি রপ্তানিকারকদের মধ্যে লেনদেনের গ্যারান্টি দিতে ব্যাংক থেকে যে ঋণপত্র দেয়া হয় তাই লেটার অফ ক্রেডিট বা এলসি। এটি একই সাথে রপ্তানিকারকদের পণ্যের দাম আর আমদানিকারকদের সঠিক পণ্য পাওয়ার নিশ্চয়তা দেয়। অথচ লেনদেনের এই নির্ভরযোগ্য মাধ্যমেই এখন ব্যবহার হচ্ছে অর্থ পাচারের অন্যতম সেফ রুট হিসেবে।
বছরে বাণিজ্যের আড়ালে কী পরিমাণ ডলার পাচার হয় তা ধারণা করা সম্ভব না। তবে মূলত 4টি কৌশল ব্যবহার করেই এই দুর্নীতি করছে অসাধু চক্র। নথিতে পণ্যের আসল দামের চেয়ে বেশি বা কম দেখানো, ভুয়া শিপমেন্ট, একই চালানের একাধিক ইনভয়েস তৈরি অথবা পণ্যের মিথ্যা বিবরণ দিয়ে এলসি খুলে পাচার হচ্ছে ডলার। এলসির ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম হচ্ছে বস্ত্র, ধাতু, কৃষিপণ্য ও স্ক্র্যাপ ভেসেল খাতে। ট্রেড থেকে যেটা হয় সেটা হচ্ছে ট্রেড বেস মানি লন্ডারিং। অ্যাকচুয়ালি আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস এগুলি দিয়েই তো আসলে বেসিক্যালি ইম্পোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস এবং এক্সপোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েস, এগুলি দিয়ে টাকা পাচারের যে ঘটনাগুলো, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু এখন এএমএল আছে। বাংলাদেশ ব্যাংকের এএমএল ডিপার্টমেন্ট আছে। এলসি অনিয়মের কারণে ট্রেড ফাইন্যান্সেও বাড়ছে জোরপূর্বক ঋণ। বিদায়ী অর্থবছরে ব্যাংকগুলোতে বিভিন্ন দেশে আমদানির বকেয়া বিল 300 কোটি ডলারের বেশি। অন্যদিকে রপ্তানির পরেও দেশে ফেরেনি 112 কোটি ডলার। যার মাধ্যমে মানি লন্ডারিংয়ের ঝুঁকি সবচেয়ে কম সেটাই কিন্তু এলসি। কিন্তু দেখেন আমাদের আলটিমেটলি এলসি ব্যবহার করেও কিন্তু এই জিনিসটা হয়েছে। তার মানে কি, আমরা ইফেক্টিভলি কমপ্লায়েন্সগুলো ঠিকমতো করতে পারছি না। সুতরাং এইটার যে দায় দায়িত্ব, রেগুলেটরও এটা দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারবে না। আমাদের পলিটিক্যাল সিনারিও যেরকম, এনভায়রনমেন্ট যেরকম, সেইটাও আমরা দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারবো না। প্লাস ব্যাংকাররাও তো পারবেই না। গবেষকরা বলছেন বেশিরভাগ ব্যাংকগুলো এখনও এলসি প্রক্রিয়াকে রুটিন কাগজপত্র হিসেবেই দেখে। ঝুঁকি সম্পর্কে সচেতন নয়। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর আর বাংলাদেশ ব্যাংকের মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। যদিও এসব অনিয়মের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথাই বলছে বাংলাদেশ ব্যাংক। ইনভয়েসিং বহুলাংশিক কমেছে, শূন্য হয়েছে, একথা আমরা দাবি আমরা করব না। আমাদের উদ্দেশ্য শূন্যতে নিয়ে যাওয়া। এখন কোনো ব্যাংক যদি যোগ সাজস করে আবার ওভার ইনভয়েসিং চালু করে, অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির আওতায় পড়তে হবে। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যের চুক্তি যাচাই বাছাইয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। তখন ব্যাংকগুলোর নজরদারি আর সক্ষমতা বৃদ্ধির সাথে ডিজিটাল বাণিজ্যে সাক্ষরতাও বাড়াতে হবে বলে মত গবেষকদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ক্লাবে চলছে জ্বালানি খাত বিষয়ক সেমিনার। এখন কথা বলছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছে সেখানে। বাইরে রিজেকশন কি হলে একটা বিজনেসে ম্যানের ক্যাশ ফ্লোতে কত বড় প্রভাব পড়ে এবং ব্যাংকে যে লাল খাতায় নাম ওঠে, এটা আমি আমার চেয়ে ভালো কেউ আপনারা বুঝতে পারবেন না। কেননা 11-11 পরে আমাকে এটাই করা হয়েছিল এবং যে লাল খাতায় নাম উঠছে নাম কিন্তু এখনো কাটে নেই। তা আমি চাইবো না যে আপনারা বিজনেসম্যান যারা আছেন তারা আমাদের জন্য লাল খাতায় নাম উঠো। কিন্তু সমস্যা হচ্ছিল যে ফ্যাসিলিটি, যে ইনফ্রাস্ট্রাকচার, যে অতীতের গভর্নমেন্ট হয়তো বলবেন যে আপনারা ওই গভর্নমেন্টের দোষ দিচ্ছেন। দোষ এই জন্যই দিচ্ছি, তারা ক্ষমতায় জোর করেছিল 15 বছর উন্নয়নের নাম দিয়ে, তাই না? তারা উন্নয়নের সরকার, উন্নয়নের জন্য আরও টাইম দরকার। কিন্তু আমরা যখন আসলাম, আমাদেরকে ইলেকশনে জনগণ আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেন, দায়িত্বভার গ্রহণ করলাম, এসে দেখলাম যে উন্নয়নটা হয়েছে, কোথায় পয়সাটা বানানো যাবে সেই জায়গায় হয়েছে, কিন্তু কোথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে উন্নয়নটা সাস্টেনেবল হবে সেটা তারা করে নাই। যার সবচেয়ে বড় হলো আজকে এলএনজির প্রবলেম হয়ে গেছে, একটাতে আগুন লেগে গেছে, সারা দেশে হাহাকার লেগে গেছে। এখন এই যে আমার প্রতিমন্ত্রী বললেন যে আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে যে 72 ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করব, এইটাই নিয়ে আমরা এখন চিন্তায় আছি। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক। এবং আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দায়িত্ব ভার গ্রহণ করেছি 6 মাস, এর মধ্যে 3 বার কিন্তু আপনাদের নিয়ে বসেছেন উনি। ঢাকা ক্লাবে কথা বলছেন জ্বালানি মন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক শেষে ব্রিফিং করছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সেখানে যাচ্ছি। মানে সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে এবং আরও 10 মিনিট 15 মিনিট আপনারা টেলিভিশনে আপনারা দেখাবেন। তার পরবর্তীতে আমরা মাঝখানে ভোট হয়ে গেলে আবার ভোটের ফলাফল যখন টেবিলে কম্পাইল করা হবে তখন থেকে শুরু করে রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা এটা লাইভ টেলিকাস্ট আপনারা করতে পারবেন। সকলের উপস্থিতিতে এটা হবে, মানে আপনাদের উপস্থিতিটা মিডিয়া থাকবে।
আর এমনি মাননীয় সংসদ সুবিধা হবে। ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যবৃন্দরা তাদের বিভক্তি, তাদের আসন নাম্বার অনুযায়ী, জাতীয় নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন এবং ভোট 2টা থেকে 5টা পর্যন্ত। এবং এর মধ্যে যদি দেখা যায় 349টা ভোট আছে, তা যদি দেখা যায় আমাদের 1 ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমাদের 5টা পর্যন্ত অপেক্ষা করবো, 5টা পরে আমরা ফলাফল ঘোষণা করব। এই আজকের সিদ্ধান্ত হয়েছে। এবং প্রয়োজনীয় যে সাপোর্ট ইলেকশন কমিশনের থেকে চিফ নির্বাচন কমিশনের এখানে আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন, আমাদের নির্বাচনী কর্মকর্তা থাকবেন। আর ইলেকশন কমিশন থেকে যদি কোনো কমিশনার আসেন তারা থাকবেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ থাকবেন। আমাদের এখান থেকে যারা কর্মকর্তাবৃন্দ তারা সার্বিক সহায়তা তাদের দিবেন, প্রয়োজনীয় যা কাজ সেগুলো করবেন। এ ব্যাপারে এই আমাদের আজকের সিদ্ধান্ত। জি, আর কোনো কোশ্চেন আছে? এই ভোটে সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর হবে কিনা, আর একই সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে যে বিশেষ অধিবেশন ডাকতে হবে না আপনারা বৈঠক ডাকবে, কোনটা? এটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। আর সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। আর কোনো কোশ্চেন? নিজ দলের পছন্দের প্রার্থী বাইরে কেউ করতে পারবে না, ভোটে 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলেই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, তখন আমরা সবাই একসাথে জানব। সেটা যেদিন নির্বাচন হবে, মানে আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেব, দাখিল হবে সেদিনই আপনারা জানতে পারবেন। দাখিলের সময় আমরা সবাই জানব। রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের নানা বিষয় নিয়ে কথা বলছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham-এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলেন প্রধানমন্ত্রী। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। AmCham বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। AmCham প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনটির নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। অবশেষে খুলছে জট, প্রায় চূড়ান্ত পরিচালনা পদ্ধতি। শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল চলবে কোম্পানি আইনে। দ্রুতই গঠন করা হবে আলাদা পরিচালনা পর্ষদ, শুরু হবে জনবল নিয়োগও। কর্পোরেট ব্যবস্থায় চলবে এই হাসপাতালটি। নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রীর আশা, বিশ্বমানের সেবা সুবিধা মিলবে এই হাসপাতালে। হাসান মিসবার রিপোর্ট। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি প্রতিষ্ঠান সুপার স্পেশালাইজড হাসপাতাল। নির্মাণ শেষে বাংলাদেশ সরকারের কাছে এটি হস্তান্তর করে দক্ষিণ কোরিয়া। এরপরই শুরু হয় দুর্নীতি আর অব্যবস্থাপনা। এভাবেই প্রায় 4 বছর ধরে অলস পড়ে আছে 1,500 কোটি টাকার হাসপাতালটি। নতুন সরকার আসার পর নেওয়া হয় উদ্যোগ, সংশোধন করা হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আইন। এটি এখন পরিচালনা করবে আলাদা বোর্ড অব ডিরেক্টরস, যেখানে থাকবেন হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিরা। আগামী সপ্তাহেই হতে পারে বোর্ড গঠন। হাসপাতালের 10% মালিকানা সরকারের, আর 90% মালিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন উপাচার্য, ব্যবস্থাপনা পরিচালক একজন উপাচার্য, আর প্রধান নির্বাহী নেওয়া হবে বাইরে থেকে, যার কর্পোরেট হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা আছে। পরিচালনা পর্ষদই গঠন করে দিবেন নিয়োগ কমিটি। তাদের অধীনে শুরু হবে নতুন করে জনবল নিয়োগ। কর্পোরেট হাসপাতালের মতো এটি পরিচালনায় থাকবেন একজন প্রধান নির্বাহী। বেতন কাঠামো হবে আলাদা। প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কেউ। বেতন ছাড়াও লভ্যাংশ পাবেন স্বাস্থ্যকর্মীরা। সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এখানে আমরা হায়ার্ড ম্যানেজমেন্টের জন্য লোক আনা হবে। ইট উইল বি কমপ্লিটলি সেপারেট ইউনিট। It will be a super specialized hospital. এখানে অন্য কোনো কিছু, এটা প্রফিট আর নট প্রফিটে হবে। যা প্রফিট হবে কেউ এখান থেকে নিতে পারবে না, এখানে ইনভেস্ট হবে এবং অত্যন্ত উন্নত মানের সেবা হবে। সকল মানুষই বাংলাদেশে সেবা নিতে পারবে। স্বাস্থ্য বিভাগ বলছে, রোগীদের বিদেশমুখিতা কমাতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তারা, যার সেবা মূল্য থাকবে সীমার মধ্যে। একেবারেই বিশ্বমানের হাসপাতাল হবে ইনশাল্লাহ।
আমরা আগামী 2 মাসের ভিতরে এটা উদ্বোধন করবো, দেখবেন তখন এটা উন্নত মানের চিকিৎসা হবে, উন্নত মানের ডাক্তার থাকবে, পরীক্ষা কার্যক্রম উন্নত মানের হবে। কাজে ন্যাচারালি ডাক্তাররা রোগীরা অনেকে বিদেশে যাবে না। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ সাবস্টিটিউট বাই দিস থিং। হাসপাতালটির উদ্বোধন হয় 2022 সালের 14 সেপ্টেম্বর। শয্যা 758, আছে 100 শয্যার আইসিইউ ইউনিট, 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। বিশেষায়িত সেবার জন্য রাখা হয়েছে লিভার, কিডনি, কার্ডিয়াক সহ 5টি সেন্টার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষা আর দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে থাকা, এই দুই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পানির সংকট নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দুর্গম পাহাড়ে জরুরি পরিস্থিতি মোকাবেলাতেও প্রস্তুত বাহিনীর সদস্যরা। বান্দরবান থেকে আহমেদের রেজার প্রতিবেদন, ছবি তুলেছেন তানভীর মিজান। রাতের ঘন অন্ধকার, চারপাশে গহীন পাহাড়, দুর্গম এই পথে ছুটে চলেছেন সেনা সদস্যরা। যে কোনো সময় আসতে পারে বিপদ, দেখা দিতে পারে জরুরি পরিস্থিতি। তবুও দায়িত্ব পালনে নেই বিন্দু পরিমাণ শিথিলতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা আর পাহাড়ি জনপদের শান্তি নিরাপত্তা নিশ্চিতই লক্ষ্য। মাঠে শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে দুর্গম পাহাড়ের শিশুরা। সীমান্ত ঘেঁষা বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হয়েছে ছাত্রাবাস। একই ধরনের ছাত্রাবাস রয়েছে রুমাতেও। 19 বছর হয়ে গেছে, প্রত্যেকটি বছর সেনাবাহিনী আমাদেরকে ফিরে তাকায়, চায়, দেখে আমাদের চালায়। এদের অর্থায়নে প্রতিষ্ঠানটা মোটামুটি চলে। খাতা, কলম, বইতে যাবতীয় খাওয়া দাওয়া সমস্ত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে। রুমাজনের বেথেলপাড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হচ্ছে 1 লাখ লিটার ধারণ ক্ষমতার পানি সংরক্ষণ ব্যবস্থা। এছাড়া সীমান্ত সড়ক নির্মাণের ফলে দুর্গম পাহাড়ের অনেক এলাকায় এখন আগের মতো 2-3 দিন নয়, পৌঁছানো যাচ্ছে মাত্র 2-3 ঘন্টায়। পাহাড় ধস কিংবা বন্যা, দুর্গম এলাকায় যখন স্বাভাবিক যোগাযোগও কঠিন হয়ে পড়ে, তখন খাদ্য ও জরুরি সহায়তা নিয়ে ছুটে যান সেনা সদস্যরা। একদম দুর্গম এলাকা, যেখানে শিক্ষা পৌঁছাতে পারে না, ওখানে স্কুলের ব্যবস্থা করে দিছি। আবার ত্রাণের থেকে শুরু করে আপনার শীতের কম্বল থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করে। পাহাড়ের দুর্গম জনপদে গত 1 বছরে প্রায় 1,15,000 মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে রুমার 33টি পাড়ার 65 জন নারীকে ধাত্রী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ওখান থেকে হাসপাতাল অনেক দূরে, ডাক্তারের দোকানও অনেক দূরে, ওই জন্য যাতে আমরা সহজে চিকিৎসা দিতে পারি ওই জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, ওষুধপত্র দেওয়া হয়েছিল। ওষুধপত্র শেষ হয়ে গেলে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আবার চিকিৎসা দিই। এছাড়া বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা পাহাড়ি জনপদে পৌঁছাচ্ছে সৌর বিদ্যুৎ। পাড়ার হেডম্যান ও কারবারিদের হাতে তুলে দেওয়া হয়েছে সোলার প্যানেল ও ব্যাটারি। নিরাপত্তার পাশাপাশি পাহাড়ের সম্প্রীতি ও পারস্পরিক আস্থা ধরে রাখতেও কাজ করছে সেনাবাহিনী। 11টি জাতিগোষ্ঠীর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে কাজ করে যাচ্ছে, যার দরুন এখানে কে বাঙালি কে পাহাড়ি কোনো জাতি ভেদাভেদ নেই। আমরা সবাই সম্প্রীতির বন্ধনে বেষ্টিত হয়ে কাজ করে যাচ্ছি। ভূরাজনৈতিক গুরুত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 217 জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজারে অস্থিরতা চরমে, রীতিমতো যেন নৈরাজ্য চলছে। বিশেষ করে রেকর্ড ছাড়িয়েছে চিনি গুঁড়া চালের দাম। রফতানির অনুমতি দেওয়ার পর থেকেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর সংকটের শুরু বলছেন পাইকার ও আড়তদাররা। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। মাসখানেক আগেও পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা চিনিগুড়া চালের দাম ছিল 5,000 টাকা। দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে 10,000 টাকায়। সে হিসেবে কেজিতে বেড়েছে রেকর্ড 100 টাকা।
পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস রান্নায় এবং আচার অনুষ্ঠানে চিনিগুড়া চালের ব্যবহার বেশি। গত কিছুদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে ভোক্তা এমনকি খুচরা বিক্রেতারাও। চট্টগ্রামে চালের পাইকারি বাজার পাহাড়তলীর আড়তদার ও পাইকাররাও স্বীকার করছেন চিনিগুড়া চাল রপ্তানির অনুমতি দেওয়ার পর থেকে সংকটের অজুহাতে বাজারে চলছে নৈরাজ্য। সময় একসাথে কিনে পারছি চিনিগুড়া, এই যে রপ্তানির অজুহাত দিয়ে আজকে চিনিগুড়ার দাম 130 টাকা থেকে 200 টাকা করলো। চিনিগুড়াটা বাড়ছে, কেন বাড়ছে এটা বললে কথা, এটা বাইরে যা এক্সপোর্ট হচ্ছে যার কারণে চিনিগুড়াটা একটু বেশি। চিনিগুড়ার দামের কারণে আপনার কাটারি এত দাম বেড়ে গেছে, যেটা মানুষ সচরাচর নিবে ওইটাও তো মানুষ এখন নিতে পারতেছে না। চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কাটারিভোগ, নাজিরশাহের মতো অন্যান্য জাতের চালের উপরও। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। সাধারণ একটা চাউল দিয়ে সামান্য কিছু তরকারি একটা দুটা হলে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু চাউলেই যদি আপনার ক্রয় ক্ষমতার বাহিরে হয়ে যায় তাহলে আপনি কিভাবে দিন যাপন করবেন? চাউল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা অন্য কোনো জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিসকে এইভাবে বাড়া দিলে মানুষের পকেটে টান পড়ে। বাজারের যে বাড়তি দাম সব কিছুতেই তো এফেক্ট করতেছে, মানুষের আয় তো বাড়ে নাই। পাহাড়তলী বাজারের পাইকার ও আড়তদাররা বলছেন, রপ্তানির সিদ্ধান্তের পর দেশের বাজারে মূল্য কারসাজিতে সক্রিয় একটি সিন্ডিকেট। রাতারাতি 1 টাকার মাল 2 টাকা করে দিতে হবে, 5,000 টাকার ব্যাগ 10,000 টাকা বের করে দিতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এটা তো এখন লুডের মতো হয়ে গেছে, কার থেকে কল বেশি বিক্রি করবে। এটা বড় বড় গ্রুপ কোম্পানিরা আছে, বিভিন্ন ধরনের বড় বড় যারা শিল্প গ্রুপ যারা চিনিগুড়াতে জড়িত হয়ে গেছে, তারা এখন এটা নিয়ে খেলতেছে। কিছুটা এক্সপোর্টাররা এক্সপোর্ট করছে হালকা কিছু মাল, এটাকে পুঁজি করে আমাদের কিছু কর্পোরেট গ্রুপ বা সিন্ডিকেট করে মজুতদারি করে ফেলছে, তো যার জন্য মার্কেটটা এই প্রভাব পড়তেছে। চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে প্রতিদিন যেখানে 150 টন চাল ওঠানামা হয়, মূল্যবৃদ্ধির পর তা নেমে এসেছে 120 টনে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকালে বানিয়াচো পাটুয়ারি বাড়ি এলাকায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আল আরাফাহ পরিবহনের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বালুবাহী ট্রাকের। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান, আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। নড়াইলের লোহাগড়া নড়াগাতি সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। 6 মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি 3 বছরেও। বেহাল সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের। সড়কের বিভিন্ন অংশে ছোট বড় গর্ত, নেই পিচের অস্তিত্ব। বছরের পর বছর ধরে বেহাল নড়াইলের লোহাগড়া নড়াগতি সড়কের খাসিয়াল বাজার থেকে দেবদুন পর্যন্ত অংশ। বর্ষায় এই পথে চলাচলে বেড়েছে ভোগান্তির মাত্রা। 2022 সালে সড়কের এই 5 কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 12 কোটি টাকা। পরের বছর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স, কিন্তু 9 মাস ধরে খোঁড়াখুড়ি আর কিছু পাথর ফেলার পর তারা কাজ বন্ধ করে দেয়। 6 মাস প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি 3 বছরেও। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা, এই অঞ্চলের লোক চলাচল করতে বিশাল একটা অসুবিধা আছে, বিশাল অসুবিধা। রোগী নিতে গেলেও যে তাদের যে কত কষ্ট আর কত যে দুর্ভোগ, এ যদি কারোর থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না। সড়ক সংস্কার ও উন্নয়নের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা, তবে তাতেও কাজ হয়নি। বিগত 3 বছর আমাদের এই রোডটা পড়ে আছে এবং অনেক মানববন্ধন করেছি, এই রোডে ধান রোপণ হয়েছে। উপর মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে 6 মাসের মধ্যে এটা করে দিচ্ছি, 3 মাসের মধ্যে করে দিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা কোনো কাজ হতে দেখি। সড়ক বিভাগ জানায়, প্রকল্পের কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাদ দেওয়ার পাশাপাশি করা হয়েছে জরিমানাও। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। টেন্ডারটি অ্যাপ্রুভ হয়ে ওয়ার্ক অর্ডার আমরা প্রায় মাসখানেক হলো দিয়ে দিয়েছি। তো যেহেতু বর্তমানে একটু বর্ষা মৌসুম, এই সময় বিটুমিনের কাজ করা কঠিন হয়ে যায় এবং আমাদের নির্দেশনাই আছে বর্ষাকালে বিটুমিনের কাজ করা যাবে না। তো আশা করি একটা বর্ষা একটু কমা শুরু করলে এই কাজটি ঠিকাদার শুরু করবে এবং আগামী ডিসেম্বরের ভিতরে 5 কিলোমিটার সড়ক সার্ভিসিং এর কাজ সম্পন্ন।
সড়কটির অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে 5,93,00,000 টাকা। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল দশা। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়কের চিত্র দেখলে মনে হবে কোনো অজপাড়া গাঁয়ের দৃশ্য। নাগরিকদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। 24 পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকরা এড়িয়ে গেছেন সড়ক উন্নয়নের কার্যক্রম। এটা কুষ্টিয়া মোহিনী মিল এলাকার এমএমসি সড়কের অবস্থা। একেবারে সড়কের মাঝখান ভেঙে দেবে গেছে ড্রেনেজ, এবং ড্রেনের পানি এই সড়কের মাঝখান দিয়েই প্রবাহিত হচ্ছে। হয়তো আর কিছুদিন পরেই এটি আরও দেবে বসে গেলে এর অবস্থাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে যাবে। কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন এই রাস্তা খারাপ, মনে হচ্ছে পুকুর নদী হয়ে যায়। পৌরসভার যে দায়িত্বে আছে ইনারা কোনো রকম ভ্রুক্ষেপ নেয় নাই। কষ্টদায়ক ব্যাপার। আমরা একজন পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। ভাঙ্গা সড়কের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, অন্যদিকে ভোগান্তি বেড়েছে সড়কের পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। কালকে 3 বার ভাঙেছে, সমস্যা তো হয়। প্রতিদিন শহরে আসে, তাতে বৃষ্টি কাদার সময় হলে আমাদের খুবই কষ্ট হয়। সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, পৌরসভা জানে না ওখানে ভালো ড্রেন আছে, তাহলে কেন ওখানে ভাঙবে? বাসিন্দাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই জনদুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। এখন তো সম্পূর্ণ রাস্তায় ভাঙা, রাস্তা কাজ করার কোনো লোকই নাই। মালামাল নিয়ে যাইতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যাইতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার 101টি ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে দ্রুত মেরামতের আশ্বাস তার। গত মাসের রেজুলেশন আমাদের 101টি রাস্তা আইডেন্টিফাই করা হয়েছে। পৌরসভার সক্ষমতা অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাব। টেন্ডার প্রক্রিয়া অচিরেই শুরু হবে। পুরো পৌরসভারই 101টি রাস্তা তালিকা করা হয়েছে, এবং আমরা পৌরসভার সক্ষমতা অনুযায়ী অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাবে এবং সেগুলো কাজ শুরু হবে। 24 পরবর্তী সময়ে কুষ্টিয়া পৌরসভায় যেসব কর্মকর্তারা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, তারা মূলত পৌরসভার উন্নয়নে খুব বেশি নজর দিতে পারেননি, যার ফলে কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। তবে পৌর নাগরিকেরা খুব দ্রুতই এই অবস্থা থেকে মুক্তি চান। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে।